সত্যই এ কাহিনী লিখিতে ইচ্ছা করে না। মনে হয় যে দুটি মানুষকে লইয়া এই গল্পের আয়োজন, তাহাদের কথা লিখিবার অধিকার আমার নাই। যাহাদের জন্য লিখিতেছি তাহারাই শুধু যে নিজেদের কঠিন ঔদাসীন্যের দ্বারা ইহাদের অপমান করিতে পারে তাহা নয়। এই দুইটি জীবনের গভীর মর্ম বুঝিবার মতো দরদ আমারও আছে কিনা সন্দেহ হয়। হৃদয়ের উদ্বৃত্ত আমাদের আর কতটুকু? নিজেকে ছাড়াইয়া আশপাশের কয়েকজনকে বিলাইতেই তো তাহা ফুরাইয়া যায়। আর উদারতা, এ শব্দটিকে এ পর্যন্ত কতভাবেই না লাঞ্ছিত করিয়া আসিয়াছি। তবু একবার বলিবার চেষ্টা করিয়া দেখি। নমস্কার সবাইকে। চলে এসেছি আজ আবারও একটি নতুন গল্প নিয়ে। আচ্ছা, একটি সুখী সংসার তো আমাদের সকলেরই কাম্য, তাই না? আমরা সকলেই চাই আমাদের জীবনে এমন একজন মানুষ থাকবে যে একান্তই আমার নিজের। কিন্তু জীবনে চাওয়া ও পাওয়ার মধ্যে বিস্তর পার্থক্য। জীবনে অনেক কিছুই আছে যা আমরা চাই না অথচ পাই, তেমনিভাবেই অনেক কিছু চাই অথচ সেই চাওয়াটা অপূর্ণই থেকে যায় আজীবন। আমাদের গল্পের অঘোর ও রজনী তাদের অতীতের সমস্ত কলঙ্কগুলি পেছনে ফেলে সূচনা করতে চেয়েছিল এক নতুন জীবনের। কিন্তু আদৌ কি পেল তারা তাদের নতুন জীবন শুরু করতে? আজ আপনাদের শোনাবো সেই কাহিনী, অঘোর এবং রজনীর কাহিনী। আমার আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত ছোট গল্প সংসার সীমান্তে। যদি আমার গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করছি আমার আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে। বিশ্রী বাদলের রাত, সারাদিন সূর্যের দেখা পাওয়া যায় নাই। ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়িয়াছে। গভীর রাত্রেও তাহার বিরাম নাই। কয়দিনে এ বৃষ্টি থামিবে কে জানে। শহরের এক প্রান্তের যে রাস্তাটিতে আমাদের গল্প শুরু হইবে, সাধারণ অবস্থাতেই তাহাতে চলা দায়। গরুর গাড়ি ও মোটর লরির চাকায় তাহার যে হাল হইয়া থাকে তাহা বর্ণনা করা কঠিন। দিনরাত্রের অবিশ্রান্ত বৃষ্টিতে তাহার আরও শ্রী ফিরিয়াছে। পাশের নর্দমার সহিত তাহাকে আর পৃথক করিয়া চিনিবার উপায় নাই। রাস্তাটির নাম নাই বলিলাম। দুই পার্শ্বের যে কুৎসিত খোলা ও টিনের চালে ছাওয়া খুপড়িগুলি তাহার শোভা বর্ধন করিয়াছে, তাহাদের চেহারা হইতেই রাস্তাটির পরিচয় মিলিবে। গভীর বাদলের রাতে রাস্তাটি একেবারে নির্জন হইয়া আসিয়াছে। আলোর ব্যবস্থা কোনো কালেই ভালো নয়। যেটুকু ছিল বৃষ্টিতে তাহাও নষ্ট হইয়া গিয়াছে। সেই অবিশ্রান্ত বর্ষণমুখর অন্ধকারে দেখা যায় রাস্তার ধারে একটি চালার সামনে স্তিমিতভাবে অত গভীর রাত্রেও কেরাসিনের ডিবিয়া জ্বলিতেছে। বৃষ্টির ঝাপটা হইতে সযত্নে দুই হাতে কেরাসিনের ধূমবহুল শিখাটিকে যে আড়াল করিয়া বসিয়া আছে, তাহার দুরাশার বুঝিয়ার অন্ত নাই। কিংবা হয়তো হতাশার শেষ সীমায় সে আসিয়া পৌঁছিয়াছে। তাহার মৃত মনের কাছে বাহিরের দুর্যোগের কোনো অর্থই আর নাই। প্রত্যহের অভ্যাসবশতই ক্লান্ত হতাশ চোখে পথের দিকে ব্যর্থ প্রতীক্ষায় সে বসিয়া আছে। কেরাসিনের ডিবিয়ার মৃদু আলোয় তাহাকে ভালো করিয়া দেখা যায় না। হাত দিয়া শিখাটিকে আড়াল করিবার দরুন তাহার মুখে ও দেহে গাঢ় ছায়া পড়িয়াছে। সত্য কথা বলিতে কি, দেখিবার আর সেখানে কিছুই নাই।
কোনোদিন তাহার দেহে ও মুখে প্রাণীর শিখার দ্যুতি ছিল কিনা তাহাই সন্দেহ হয়। ধূম ও কালি এখন তাহার সর্বস্ব। নারীত্ব ও যৌবনের সে একটা কুৎসিত বিকৃতি মাত্র। ভিতর হইতে নিদ্রাজনিত কণ্ঠে কে একবার বলিল, হেলা রজনী, বার দরজা বন্ধ করতে হবে না? সমস্ত রাত বসে থাকবি নাকি? এ বৃষ্টিতে যে পথে কুকুর বেড়াল বেরোয় না। দরজা হইতে রজনী কর্কশ কণ্ঠে কুৎসিত ভাষায় যে উত্তর দিল, অন্য সময় হইলে তাহা হইতে একটা তুমুল ঝগড়ার সূত্রপাত হইতে পারিত, কিন্তু যাহার উদ্দেশ্যে কথাগুলি বলা হইয়াছিল নিদ্রার ঘোরে সে বোধহয় ভালো করিয়া শুনিতে পায় নাই। আগামীকালের জন্য মুখরোচক কলহটি সে মুলতুবি রাখিল, এমনও হইতে পারে। গায়ের কাপড়টা আরো একটু ভালো করিয়া জড়াইয়া রজনী দরজাতেই তেমনি ভাবেই বসিয়া রহিল। কাপড় চোপড় তাহার ভিজিয়া একাকার হইয়া গিয়াছে। যেখানটায় পা রাখিয়াছিল সেখানেই কাদা হইয়াছে প্রচুর। পা দুইটা যেন ঠান্ডা বরফ হইয়া গিয়াছে মনে হইতেছিল। তবু ইহার মধ্যে রজনীর উঠিলে চলে না। হয়তো এই দুর্যোগের রাত্রেও মাতাল হইয়া কেহ এ পথে আশ্রয়ের সন্ধানে আসিতে পারে। নেশার ঝোঁকে সে তো আর বাদ বিচার করিবে না। আরো ঘণ্টাখানিক এইভাবেই কাটিয়া গেল। হঠাৎ রজনী সচকিত হইয়া কান খাড়া করিয়া রহিল। অন্ধকারে কিছুই দেখা যায় না, কিন্তু তাহাদের রাস্তাটা যে ধারে কিছু দূর অগ্রসর হইয়া ক্রমশ ভদ্র হইবার চেষ্টা করিয়াছে, খোলার চালা পরিত্যাগ করিয়া একটি দুটি কোঠা ও ভদ্র গৃহস্থ বাড়ি দুই পাশে পাইয়াছে, সেখান হইতে যেন কাদার ভিতর কাহার পদশব্দ পাওয়া যাইতেছে। পদশব্দ ক্রমশই দ্রুত অগ্রসর হইতে লাগিল। না, এ কোনো মাতালের পায়ের শব্দ নয়। কাদার ভেতর দিয়া দ্রুত বেগে কে যেন ছুটিয়া আসিতেছে বলিয়াই মনে হয়। রজনী নিরাশ হইল। জল বৃষ্টির ভেতর দিয়া কেহ যে ঊর্ধ্বশ্বাসে তাহার ঘরে আশ্রয় লইতে আসিতেছে না, ইহা ঠিক। একলা বসিয়া থাকিতে একটু বুঝি তাহার ভয়ও করিতেছিল। ভয় অবশ্য তাহার অমূলক। মানুষের কাছ হইতে আশঙ্কা করিবার তাহার আর কিছু নাই। জীবনের চরম ক্ষতি তাহার হইয়া গিয়াছে। রজনী জোর করিয়া বসিয়াছিল। হঠাৎ অন্ধকারের ভেতর হইতে কৃষ্ণকায় একটি বিশাল মূর্তি বাহির হইয়া আসিল। আশ্চর্যের বিষয়, রজনীর দরজার কাছে আসিয়াই সে থামিয়াছে। পিছন দিকে একবার সে ফিরিয়া চাহিল। তাহার পর রজনীকে একেবারে বিস্মিত করিয়া দিয়া তাহারই ঘরে আসিয়া চাপা গলায় তাড়াতাড়ি বলিল, চ, তোর ঘরে চ। রজনী সত্যই এই আকস্মিক সম্ভাষণে একটু বিহ্বল হইয়া পড়িয়াছিল। প্রথমটা সে কোনো কথা বলিতেই পারিল না। স্থানুর মতো যেখানে বসিয়াছিল সেখানেই নিশ্চল হইয়া রহিল। কিন্তু তাহার বাকস্ফূর্তি হইবার পূর্বেই লোকটা অদ্ভুত এক কাণ্ড করিয়া বসিল। হঠাৎ নিচু হইয়া ফুঁ দিয়া তাহার কেরাসিনের আলোটি নিভাইয়া দিয়া সে বলিল, ঢং করে তবু বসে আছে, দেখো, কই তোর ঘর? এই অদ্ভুত ব্যবহারে ভীত হইয়া রজনী চিৎকার করিতে উঠিতে যাইতেছিল, কিন্তু লোকটা তাহার পূর্বেই তাহার মুখে হাত চাপা দিয়াছে। রজনীর কণ্ঠ আর শোনা গেল না। লোকটা চুপি চুপি তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, ভয় নেই, চেঁচাসনি। রজনী ভীত ক্রুদ্ধ হইয়া লোকটার হাত ঠেলিয়া দিবার একটু চেষ্টা করিল, কিন্তু সে চেষ্টা বৃথা। লোকটা অসুরের মতো শক্তিতে তাহার গলার কাছটা চাপিয়া ধরিয়া আছে। বেশি জোর জবরদস্তি করিলে বুঝি টিপিয়াই মারিবে। অগত্যা বাধ্য হইয়াই সে চুপ করিল।
লোকটা নিজেই উৎসাহী হইয়া টিনের দরজাটা বন্ধ করিয়া দিয়া আবার বলিল, কি এইখানেই দাঁড়িয়ে থাকবো সারা রাত? রজনী সত্যই ভয় পাইয়াছিল, বলিল, না, তুমি যাও। লোকটা অন্ধকারে রজনীর কণ্ঠ খুঁজিয়া লইয়া এক হাত দিয়া তাহা জড়াইয়া ধরিয়া হাসিয়া বলিল, দূর, এত রাতে যাব কোথায়? আরও কিছু সে বলিতে যাইতেছিল, হঠাৎ বাহিরে রাস্তায় কয়েকজনের পদশব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল লোকটার ভাবভঙ্গিও একেবারে বদলাইয়া গিয়াছে। সেই মুহূর্তেই রজনীর মুখে হাত ঠাকা দিয়া তীক্ষ্ণ চাপা গলায় সে বলিল, টু শব্দটি করেছিস কি খুন করে ফেলব। রজনী অবশ্য চেষ্টা করিলেও শব্দ করিতে পারিত না, লোকটা যে জোরে হাত চাপা দিয়াছে। বাহিরের পদশব্দ তাহাদের দরজার কাছে আসিয়া বুঝি খানিক থামিল। কয়েকটা লোক কি যেন বলা বলি করিতেছিল। তাহার পর আবার পদশব্দ দূরে মিলাইয়া যাইতেই লোকটা তাহার হাত তুলিয়া লইয়া হাসিয়া বলিল, কেমন ভয় দেখিয়ে দিলাম দেখলি? কিন্তু ব্যাপারটা যে ঠাট্টার নয় রজনী তাহা বুঝিয়াছিল। লোকটাকে মনে মনে অত্যন্ত ভয় করিতে আরম্ভ করিলেও সে মৃদু স্বরে একবার আপত্তি জানাইয়া বলিল, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি যাও, আজ আমার শরীর খারাপ। লোকটা এবার জোরে হাসিয়া উঠিল, শরীর তো বেজায় খারাপ, তাই বাদলা রাতে রাস্তায় হাওয়া খাচ্ছিলি না? নে ছিনালি রাখ, কোথায় তোর ঘর? নিরুপায় হইয়া রজনী বলিল, দাও, টাকা দাও তাহলে আগে। অন্ধকারে তাহার হাতের মধ্যেই সত্যই একটা টাকা গুঁজিয়া দিয়া লোকটা বলিল, নে, হলো তো? রজনী এবার ধীরে ধীরে পাশের দাওয়ায় উঠিয়া তাহার ঘরের চাবি খুলিল। ঘর বলিলে তাহাকে অতিরিক্ত সম্মান দেওয়া হয়। দুধারে দুই টিনের পার্টিশনের মধ্যবর্তী খানিকটা অপরিসর স্থান মাত্র। মেঝেতে কোনো কালে বোধহয় সিমেন্ট দেওয়া হইয়াছিল, এখন তাহার চিহ্নও নাই। নোংরা একটি বিছানা ও একটি ভাঙা তোরঙ্গই অবশ্য অধিকাংশ স্থান জড়িয়ে আছে। মেঝের বাকি অংশ যেটুকু দেখা যায় তাহা বহুদিনের বহু মানুষের পদাঘাতে ক্ষতবিক্ষত। উপরে খোলার চাল, সেখানে একটি বাঁশ হইতে তার দিয়া টাঙানো চিমনি ভাঙা হ্যারিকেন লণ্ঠনটি মিটমিট করিয়া জ্বলিতেছিল। রজনী ঘরে ঢুকিয়া তাহার আলোটাই একটু বাড়াইয়া দিল, তাহাতে আলোকের অভাব কিন্তু দূর হইল না। শিখাটি আরও বেশি ধূমোৎকিরণ করিতে লাগিল মাত্র। মেঝের উপরকার ময়লা ছিন্ন বিছানায় একটা বালিশের ওপর কনুইয়ের ভর দিয়া লোকটা তখন বসিয়াছে। রজনী তাহার দিকে বিরক্ত হইয়া চাহিয়া বলিল, কি করলে বলো তো? জুতোটা বাইরে খুলে রেখে আসতে হয় না? সমস্ত ঘর যে কাদায় কাদা হয়ে গেল, এ মুক্ত করবে কে? সত্যই লোকটার ছেঁড়া জুতোর সঙ্গে রাস্তার প্রচুর কাদা ঘরে আসিয়া ঢুকিয়াছে। ঘরে আসিয়া লোকটার চেহারা ও মেজাজ দুই যেন বদলাইয়া গিয়াছে মনে হইল। রজনীর কথায় হাসিয়া জুতো জোড়া পা হইতে খুলিতে খুলিতে সে বলিল, ইস, কি আমার রাজপ্রাসাদ রে, জুতোর কাদায় নোংরা হয়ে যাচ্ছে। কথাগুলোর পিছনে কিন্তু আঘাত করিবার ইচ্ছা আছে বলিয়া মনে হইল না। গলার স্বরে ও বলিবার ভঙ্গিতে হাসিয়া ফেলিয়া রজনী বলিল, তোমারই বা কি এমন সোনার খড়ম যে বিছানায় উঠতে চায়? ছেঁড়া জুতো দুইটা পা হইতে খুলিয়া উপুর করিয়া ধরিতেই পোয়াখানেক ময়লা জল তাহা হইতে বাহির হইল। লোকটা হাসিয়া বলিল, এমন জুতোর তুই নিন্দে করিস? দেখেছিস, এ ড্যাঙায় হলো জুতো আর জলে নামলেই নৌকো।
ময়লা জলে ঘরটা আরো নোংরা হইয়া যাইতেছিল। কিন্তু এবার রজনী রাগ করিতে ভুলিয়া গেল। লোকটাকে এই সময়ের মধ্যে সে বেশ ভালো করিয়া দেখিয়া লইয়াছে। বাহিরে তাহাকে যতখানি বিশালাকায় মনে হইতেছিল, ততখানি জবরদস্ত চেহারা তাহার নয়। মাঝারি দোহারা গড়ন, কেমন একটু পাকাইয়া গিয়াছে। হাত পায়ের শিরগুলো দড়ির মতো মোটা মোটা। মুখখানা চোয়ারে হইলেও কেমন যেন কুৎসিত নয়। চোখে ও ঠোঁটের কোণে সর্বদাই একটু হাসির ভাব লাগিয়াছে, নির্দোষ ব্যঙ্গের হাসি। সমস্ত মুখখানা বুঝি সেই জন্যই একেবারে আকর্ষণ শক্তি হারায় নাই। বয়স অবশ্য তাহাকে দেখিয়া বুঝিবার উপায় নাই। রজনীর মনে হইল ৩০ হইতে ৪০-এর মধ্যে যে কোনো বয়স তাহার হইতে পারে, কিন্তু বয়স যাহাই হোক, লোকটার স্বাস্থ্য ও শক্তি অটুট আছে। লোকটা তাহার ভিজা জামা খুলিতেছিল, বলিল, শুকনো একটা কাপড় থাকে তো দে, পরি। শুকনো কাপড় কাঁদছে, থাকলে আমি এই ভিজে কাপড়ে থাকি? বলিয়া রজনী হাসিল। এই ভিজে কাপড়ে থাকবি নাকি সারা রাত? লোকটা অবাক হইয়া তাহার দিকে চাহিল। তাছাড়া কি করব? লোকটা বলিয়া চুপ করিয়া রহিল। বিছানার উপর ন্যাকড়ায় জড়ানো একটা কি জিনিস পড়িয়াছিল। রজনী হঠাৎ সেই দিকে হাত বাড়াইয়া বলিল, ওতে কি আছে দেখি। এই সামান্য ব্যাপারে লোকটা এমন চটিয়া যাইবে কে জানিত। নিমেষের মধ্যে পুঁটুলিটাকে রজনীর নাগালের বাইরে সরাইয়া সে ক্রুদ্ধ হইয়া বলিল, খবরদার বলছি, ওধারে হাত বাড়ালে হাত ভেঙে দেব। খড়খড় করিয়া রজনী জবাব দিল, ইস, কি আমার ৭ রাজার ধন নিয়ে এসেছিস, ছুলে ক্ষয়ে যাবে। লোকটা এ কথার উত্তর দিল না। পুঁটুলিটা নোংরা একটা বালিশের তলায় রাখিয়া তাহার উপর মাথা দিয়াই শুইয়া পড়িল। কথায় বার্তায় এতক্ষণ তাহাদের পরস্পরের প্রতি সন্দিগ্ধ বিরোধের ভাব যেটুকু কাটিয়া গিয়াছিল, সেটুকু এখন আবার ঘনাইয়া আসিয়াছে মনে হইল। এই লোকটাকে শেষ মুহূর্তে পয়সার লোভে ও পীড়নের ভয়ে ঘরে স্থান দেওয়ার জন্য এখন রজনীর আফসোস হইতেছিল। সে তো তখন ইচ্ছা করিলেই চেঁচাইয়া বাড়ির সকলকে জাগাইয়া তুলিতেও পারিত। লোকটা কিছু এক মুহূর্তেই তাহাকে গলা টিপিয়া মারিয়া ফেলিতে পারিত না। এই উগ্র প্রকৃতির অপরিচিত লোকটার সহিত সারা রাত একত্র কাটাইবার চিন্তায় রজনীর ভয় করিতে লাগিল। লোকটা খুনে ডাকাত কিনা কে জানে। সারা রাত সে জাগিয়া কাটাইবে বলিয়াই সংকল্প করিল। ঘরের দরজায় ভিতর হইতে চাবি দিয়া চাবিটি গোপনে আঁচলের খুঁটে বাঁধিয়া আলো নিভাইয়া যখন সে শুইয়া পড়িল, তখন রাত প্রায় ২টা। অনেক রাত পর্যন্ত সে জোর করিয়া জাগিয়াছিল, কিন্তু ভোরের দিকে শরীর আর সহিল না। কখন যে সে ঘুমাইয়া পড়িয়াছে তাহার মনে নাই। সকালে সচকিত হইয়া চোখ খুলিবার সঙ্গে সঙ্গে রজনী টের পাইল বাড়িতে বিষম হট্টগোল বাঁধিয়াছে। বাড়ির অন্যান্য অধিবাসিনীরা তাহার রাত্রের অতিথির কথা জানে না। কয়েকজন তাহার ঘরে ঢুকিয়া তীব্র স্বরে ভৎসনাও করিতে শুরু করিয়াছে। হ্যালা, তোর আক্কেল কি বল দেখি? সদর দরজা হাট করে নিজের দরজা খুলে দিব্যির নাক ডাকিয়ে ঘুমোচ্ছিস? রজনী ধর্মর করিয়া এবার বিছানায় উঠিয়া বসিল। সত্যই ঘরে কেহ কোথাও নাই, দরজা সত্যই খোলা। কে আরেকজন বলিল, আমরা তো সবাই বেহুশ হয়ে ঘুমোচ্ছি, যদি সব চুরি হয়ে যেত। কিন্তু চুরি যা হইবার রজনীরই হইয়াছে। তাহার আঁচল হইতে চাবি লইয়া যে দরজার তালা খুলিয়াছে, টাকাটি লইতে সে ভোলে নাই। রজনীর সমস্ত মুখ কঠিন হইয়া উঠিল।
অশ্রুর উৎস একেবারে শুকাইয়া না গেলে সে বুঝি কাঁদিয়াই ফেলিত, কিন্তু তবু কাহাকেও সে কিছু বলিল না। এই নিদারুণ প্রবঞ্চনার কথা কাহাকেও বলিয়া সে হাস্যাস্পদ হইতে চাহে না। তাহাদের রাস্তারই এক গৃহস্থ বাড়িতে গত রাত্রে শীত কাটিবার চেষ্টা কাহারা করিয়াছিল বলিয়া দুপুরবেলা যখন সংবাদ পাওয়া গেল, তখনও মনের সন্দেহ সে মনেই চাপিয়া রাখিল। বিশাল পৃথিবীর দুইটি হতভাগ্য নরনারীর প্রথম মিলনের ইতিহাস এমনই কুৎসিত, এমনই স্বার্থ ও লোভের কালিতে কলঙ্কিত। এই মিলনই একাধারে প্রথম ও শেষ হইতে পারিত, কিন্তু ভাগ্যের ইচ্ছা অন্যরূপ। দুপুরবেলা রজনীর তখনও রান্নার আয়োজন চলিতেছে। সংকীর্ণ দাওয়ার উপর বসিয়া শিলে করিয়া সে বাটনা বাটিতেছিল। হঠাৎ দরজার সামনে একজনকে দেখিয়া চমকাইয়া উঠিল। লোকটা দিব্য ভোল ফিরাইয়া আসিয়াছে। ফর্সা কাপড়, গায়ের জামাটাও বোধহয় নূতন। তালিমারা জুতোটায় আর কিছু না হোক বেশ করিয়া কালি মাখাইয়া চকচকে করা হইয়াছে। মাথার ছাঁকড়া চুলের মাঝখানে দিয়া লম্বা টেরি কাটা। তবু রজনী চিনিল। লোকটা দরজায় দাঁড়াইয়া তাহার দিকেই চাহিয়া দাঁত বাহির করিয়া হাসিতেছিল। রজনী মুখ তুলিতেই কাছে আসিয়া বলিল, কি গো, চিনতে পারো? ঘৃণায় রাগে সহসা রজনীর সমস্ত শরীর রি রি করিয়া উঠিল। জীবনের ওপর, ভাগ্যের ওপর যত আক্রোশ তাহার মনের মধ্যে জমা হইয়াছিল, সমস্ত যেন আজ মিলিত হইয়া পথ খুঁজিয়া পাইয়াছে। কোনো জবাব না দিয়া উন্মত্তের মতো নোড়াটা তার দিকে ছুঁড়িয়া মারিল। নোড়াটা লাগিলে কি হইতো বলা যায় না, কিন্তু সৌভাগ্যের বিষয় উপযুক্ত সময়ে লোকটা মাথাটা সরাইয়া লইয়াছিল। নোড়াটা প্রচণ্ড শব্দে সামনের টিনের দেওয়ালে গিয়া লাগিল। আশেপাশে যাহারা ছিল তাহারা শব্দ শুনিয়া হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিল। লোকটা তখনও দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসিতেছে। নোড়ার আঘাতটা ফসকাইয়া যাওয়ায় মনে মনে আশ্বস্ত হইলেও রজনীর রাগ তখনও যায় নাই। চিৎকার করিয়া সকলকে ডাকিয়া সে জানাইতে লাগিল যে এই বদমাইশ লোকটাই সেদিন তাহাদের রাস্তার গৃহস্থ বাড়িতে শীত কাটিয়াছে এবং তাহার আঁচল হইতে টাকা খুলিয়া পলাইয়াছে। তাহাকে ধরিয়া পুলিশে দেওয়া হোক। চিৎকার শুনিয়া বাড়ির সমস্ত মেয়েরা এবং কয়েকটি পুরুষ তখন জড়ো হইয়াছে। লোকটা এমন কাণ্ড হইবে বোধহয় আশা করে নাই। মুখে হাসির ভান করিলেও সে এবার পলাইবার পথ খুঁজিতেছিল। কিন্তু এতগুলা লোক তাহাকে একা পাইয়াছে। রজনীর কথা বিশ্বাস হোক আর না হোক, তাহারা এমন মজা ছাড়িবে কেন? হঠাৎ একজন সাহস করিয়া তাহার ঝাঁকড়া চুল টানিয়া ধরিয়া বলিল, শালা চোর, আবার ভদ্রলোক সাজে এসেছ? আর যায় কোথায়? অন্য সকলে বোধহয় এই প্রেরণাটুকুর অপেক্ষাতেই ছিল। সকলে মিলিয়া লোকটার ওপর ঝাঁপাইয়া পড়িল। কিল, চড়, লাথি যে যাহা পারিল মারিল। লোকটা জোয়ান। কিছুক্ষণ সে জুঝিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু মারও সে সেই জন্যই বেশি খাইল। তাহার জামা কাপড় ছিঁড়িয়া আধমরা না করিয়া দেওয়া পর্যন্ত মেয়ে পুরুষ কেহ নিরস্ত হইল না। বোধ হয় হাঙ্গামার ভয়েই শুধু পুলিশে দিতে তাহারা বাকি রাখিল। রজনী মারামারিতে যথাসম্ভব যোগ দিয়াছে। এখন দাওয়ার উপর দাঁড়াইয়া হাঁপাইতে হাঁপাইতে গাল পাড়িতেছিল। আঁচল থেকে টাকা খুলে নেবে না, পাজি বদমাস কোথাকার! বাড়ির বাইরের তখন পথিকদের ভিড় জমিয়া গিয়াছে। অতিরঞ্জিত হইয়া ইতিমধ্যেই ব্যাপারটা মুখে মুখে ফিরিতেছে। নানাজনে নানা রকম মন্তব্যও করিতেছিল। লোকটা তখন অবসন্নভাবে উঠানের ওপর পড়িয়া গায়ের মাথার
অনেক জায়গা কাটিয়া রক্ত বাহির হইতেছে। কাতরভাবে সে ধুঁকিতেছিল। কে একজন বাহির হইতে খবর দিল যে মারামারির সংবাদ শুনিয়া পুলিশ আসিতেছে। আর একজন বলিল, পুলিশ এলে তো যারা মেরেছে তাদেরও ছাড়বে না বাবু। চোরকে ধরিয়ে দিতে পারো, মারবার তোমরা কে? আর মার বলে মার, লোকটা তো মরে গেছে। কথাটা মিথ্যা নয়, যুক্তিযুক্তও বটে। যাহারা এতক্ষণ সোৎসাহে হাত চালাইতেছিল তাহারা যে যার সরিয়া পড়িবার চেষ্টা করিল। জনগণের মতি ফিরিয়াছে। একজন বলিল, চোর বলে যে মারলে চোর চিনলে কে শুনি? চোর কি ওর গায়ে লেখা আছে? বাহির হইতে একজন আসিয়া সহানুভূতি জানাইয়া বলিল, তুমিও তো আচ্ছা লোক হে, মার খেয়ে চুপ করে পড়ে আছো। থানায় চলো, একটা ডায়েরি করে আসি। মারার মজাটা সব টের পাবে। উঠিবার শক্তি ছিল না বলিয়াই বোধহয় লোকটা কোনো উত্তর না দিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। যাহারা মারিয়াছিল তাহাদের অনেকেরই পুলিশের ভয়ে রাতটা তখন রজনীর উপর গিয়া পড়িয়াছে। বাড়ির ভেতর হাঙ্গামা হইবার ভয়ে বাড়ির অধিস্বামিনী ব্যস্ত হইয়া উঠিয়াছিল। রজনীর কাছে আসিয়া ঝঙ্কার দিয়া সে বলিল, দোষ তো এই মাগির। চোর চোর বলে পাড়া মাথায় করে তুলল কে? এখন ঠেলা সামলাক। রজনীর গালাগাল খানিক আগেই বন্ধ হইয়া গিয়াছে। সমস্ত ব্যাপারটার এই পরিণতি দেখিয়া ভয়ে সে কাঠ হইয়া দাঁড়াইয়াছিল। দু একজন প্রহিত লোকটাকে তখনও থানায় গিয়া ডায়েরি করাইবার জন্য পীড়াপিড়ি করিতেছে। বাড়িওয়ালি আবার তীব্র স্বরে বলিল, ঢং ঢং করে দাঁড়িয়ে আছিস যে বড়? লোকটা ওইখানে পড়ে থাকবে নাকি? থানা পুলিশ না হলে সুখ হচ্ছে না? না কেন বলা যায় না। প্রহৃত হইয়াও থানায় যাইবার আগ্রহ লোকটার বিশেষ নাই। বাড়িওয়ালির ধমক খাইয়া ভয়বিহ্বল রজনী তাহাকে আসিয়া তুলিয়া ধরিবার চেষ্টা করিতে গেলে সে নিজেই কষ্ট করিয়া উঠিয়া ধীরে ধীরে রজনীর কাঁধে ভর দিয়া তারই ঘরে গেল। থানায় খবর দিয়া অন্যায়ের প্রতিকার করিবার জন্য যাহারা ব্যস্ত হইয়াছিল তাহারা ইহাতে খুশি হইতে পারিল না। বাহিরের দরজার কাছে ঘোট অনেকক্ষণ ধরিয়া চলিল। লোকটা কোনো প্রকার হাঙ্গামা না করিয়াই রজনীর ঘরে যাওয়ায় বাড়িওয়ালি অনেকটা আশ্বস্ত হইয়াছিল। রজনীর ঘরে ঢুকিয়া আহত ব্যক্তির শুশ্রূষা সম্বন্ধে অনেকক্ষণ ধরিয়া বহু মূল্যবান সদুপদেশ দিয়া যখন সে বিদায় হইল, তখনও রজনী জল দিয়া তাহার ক্ষতস্থানগুলি ধোয়াইয়া দিতেছে। বাড়িওয়ালি চলিয়া যাইবার পর লোকটা একবার উঠিবার চেষ্টা করিল। ভীত পাংশু মুখে তাহাকে শোয়াইবার চেষ্টা করিয়া রজনী বলিল, উঠছ কেন? কোথায় যাবে? যন্ত্রণা বিকৃত মুখেও হাসির চেষ্টা করিয়া লোকটা বলিল, থানায় যাব না রে, যাব না, ভয় নেই। পেটটায় বড় বেদনা, বেটারা বড় জোর লাথি মেরেছে, একটু সেক দিতে পারিস? রজনী তাহার আয়োজনেই বাহিরে গেল। নায়ক নায়িকার দ্বিতীয় মিলন এমনি করিয়াই হইল। লোকটা কয়দিন ধরিয়া রজনীর ঘরেই আছে। মার খাইবার দিন হইতে তাহার প্রবল জ্বর। যাইবে সে আর কোথায়? রজনীকে বাধ্য হইয়াই সেবা করিতে হইতেছে। ব্যাপারটার সমস্ত দোষ তাহার ঘাড়ে চাপাইয়া বাড়ির আর সকলে দিব্য নিশ্চিন্ত হইয়া গিয়াছে। ঘরে বসাইয়া একটা লোকের দিনের পর দিন শুশ্রূষা করা রজনীর সাধ্য নয়। প্রথম দিন লোকটা পকেট হইতে গোটা কয়েক টাকা বাহির করিয়া দিয়াছিল বলিয়াই কোনো মতে চলিতেছে। রজনী এই দায় হইতে কোনো রকমে নিষ্কৃতি পাইলেই বোধহয় বাঁচে। পুলিশের ভয়েই সম্ভবত সে এ পর্যন্ত কোনো উচ্চবাচ্য করিতে পারে নাই। কিন্তু হপ্তা কাবার হইবার পরও লোকটার যে সারিবার কোনো লক্ষণই নাই। রজনী ধৈর্য আর কতদিন থাকে?
সকালে ঘায়ের পটি খুলিতে খুলিতে সে মুখ ঝামটা দিয়া বলিয়াছে, ভিটকেলমি করে কদিন বিছানায় পড়ে থাকা হবে শুনি? আমি আর পারবো না, তা যা হয় হোক। যা হয় হোকটা পুলিশের ব্যাপার সম্বন্ধে রজনীর সে ভয় এখনো বুঝি একটু আছে। লোকটাও সঙ্গে সঙ্গে উত্তর দেয়, পারবি নাকি? এতগুলো করকটে টাকা কি মাগনা দিলাম? ইস, কত তোরা তোরা টাকাই না দিয়েছিলি। 8 দিন ধরে ওষুধপত্তি সব 5 টাকায় হচ্ছে। নাই বা হলো, তুই দিবি টাকা। হাতে হাত করা থেকে বেঁচে গেছিস জানিস। রজনীর সাহস বাড়িয়াছে। রাগের মাথায় সে বলে, হ্যাঁ, হাতে হাত করা সবাই দিচ্ছে। যা না তুই পুলিশে। আমিও বলতে জানি। শীত কাঠি নিয়ে প্রথম দিন ঘরে ঢুকেছিলি, মনে নেই? লোকটা রাগিয়া বলে, তুই দেখেছিস? দেখিনি আবার? সেদিন পুটলির ভিতরে কি ছিল? তাড়া খেয়ে আমার ঘরে তো ঢুকেছিলি লুকোতে। বুঝি না আমি কিছু? লোকটা তাচ্ছিল্য ভরে বলে, বুঝেছিস তো বুঝেছিস। অঘোরদাস কারুকে ভয় করে না। নীরবে খানিকক্ষণ ঘা ধোয়ানো চলে। অঘোর এক সময়ে বলে, জ্বরে জ্বরে মুখটা বড় খারাপ হয়েছে, আজ একটু অম্বল রাঁধতে পারিস? রজনী ঝংকার দিয়া বলে, হ্যাঁ পারি না, উনুনের ছাই রাঁধতে পারি। শখ কত, ঘায়ে পুঁত শুকোচ্ছে না, অম্বল খাবে। অঘোর সারিয়া উঠিয়াছে, কিন্তু এখনো এ আশ্রয় পরিত্যাগ করে নাই। দিনে রাত্রে রজনীর সঙ্গে রোজ তাহার ঝগড়া বাঁধে। রজনী গালাগাল দিয়া বলে, কাল যদি তুই বাড়ি থেকে দূর না হোস তো মুড়ো ঝেঁটা মারব। অঘোর প্রচণ্ড শপথ করিয়া জানায় যে পরদিন প্রাতকাল হইতে সে রজনীর আর মুখ দর্শন করিবে না। কিন্তু যাই যাই করিয়া যাওয়া আর হইয়া উঠিতেছে না। ছন্ন ছাড়া জীবনে স্থান হইতে স্থানান্তরে ভাগ্যের দ্বারা চিরদিন বুঝি সে বিতাড়িত হইয়াই ফিরিয়াছে। একটুখানি নিশ্চিন্ত বিশ্রামের স্থান তাহার কখনো মেলে নাই, তাই যাইতে তাহার সহজে মন ওঠে না। রজনী অন্য সময়ে গাল পাড়িলেও সকালবেলা ঝাঁটা মারিয়া তাড়াইবার কথাটা কেমন করিয়া বিস্তৃত হইয়া যায়। অঘোর একেবারে অবুঝ নয়। ইতিমধ্যে একদিন বাহির হইয়া সে কয়েকটা টাকা কোথা হইতে সংগ্রহ করিয়া আনিয়া রজনীর হাতে দিয়াছে, কিন্তু সেই সঙ্গে ফরমাস যাহা করিয়াছে তাহার বহর বড় কম নয়। রজনী টাকা কয়টা রাগের মাথায় মেঝের ওপর ফেলিয়া দিয়া বলিয়াছে, আমার টাকার দরকার নেই। অমন টাকা আমি ঢের দেখেছি। আমি কি তোর কেনা বাঁধি যে যা হুকুম করবি তাই করব? টাকা ফেলিয়া দেওয়ায় প্রথমটা মুখ গম্ভীর করিয়া অঘোর বলিয়াছে, দেখ, লোক আমি বড় ভালো নই। বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না। কিন্তু খানিক বাদে আসিয়া তাহার পিঠে হাত বুলাইয়া বলিয়াছে, আহা, রাগ করিস কেন? তুই ভালো রাঁধতে পারিস তাই না বলছি। স্বাদ করে কি এখানে পড়ে থাকি? তোর রান্না খাওয়ার পর মুখে আর কিছু রোচে না। থাক, আর আদিক্ষেতার দরকার নেই বলিয়া রজনী শেষ পর্যন্ত নিজেই টাকাগুলা তুলিয়া লইয়া গিয়াছে। কিন্তু এমন করিয়াও বেশি দিন চলিল না। একদিন টাকা কড়ির ব্যাপার লইয়াই অত্যন্ত কুৎসিতভাবে ঝগড়া করিবার পর অঘোর সত্যই সকালবেলা চলিয়া গেল। বাড়িওয়ালি সংবাদ পাইয়া রজনীকে ভৎসনা করিয়া বলিল, কি বলে যেতে দিলি তুই? তবু তো খরচটা চালাচ্ছিল। রজনী রুক্ষ কণ্ঠে বলিল, খরচ চালাচ্ছিল না আর কিছু? খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেল। আপদ গেছে, বেঁচেছি। তাহার পর আপন মনেই বলিল, এবার এলে দরজা থেকেই খ্যাংড়া মেরে বিদায় করে দেব। কিন্তু সেই দিন গভীর রাত্রে তাহাদের দরজার কড়া নড়িয়া উঠা মাত্র ধরফর করিয়া উঠিয়া প্রথম দরজা খুলিতে যে গেল সে রজনী।
অত রাত পর্যন্ত অকারণে কেন সে জাগিয়াছিল কে জানে। সত্যই অঘোর ফিরিয়া আসিয়াছে, কিন্তু চেহারা কেমন যেন অদ্ভুত। জামায় কাপড়ে ধুলি কাদা লাগিয়াছে, কপালের ওপরে পূর্বের যে ক্ষত দাগ এখনো মিলায় নাই, তাহা হইতেই আবার রক্ত বাহির হইতেছে। রজনী জিজ্ঞাসা করিল, এ কি হয়েছে? ও কিছু না বলিয়া পকেট হইতে অঘোর যাহা বাহির করিল, তাহা দেখিয়া রজনীর বিস্ময়ের আর অবধি থাকিল না। এত টাকা একসঙ্গে সে কবেই বা দেখিয়াছে। অঘোর হাত বাড়াইয়া তাহাকেই সেগুলা দিতে যাইতেছিল। রজনী সভয়ে হাতটাকে সরাইয়া বলিল, না না, ও চাই না। তাহার মনের সন্দেহ দৃঢ় হইবার সঙ্গে সঙ্গে তাহার ভয়ও বাড়িয়াছে। অঘোর হাসিয়া বলিল, কেন রে, হলো কি? খানিক চুপ করিয়া থাকিয়া ভীত অস্পষ্ট কণ্ঠে রজনী বলিল, সত্যি বল দেখি, তুই চুরি করেছিস কিনা? অঘোর তাহার দিকে তাকাইয়া মুচকিয়া একটু হাসিল মাত্র, উত্তর দিল না। রজনী আবার বলিল, বল, আমার গা ছুঁয়ে। যদি বা করেই থাকি। যদি করেই থাকি, ধরা পড়লে কি হতো? কি আর হতো, জেল, তার বেশি তো কিছু নয়, সে আমার অভ্যেস আছে। রজনী সভয়ে খানিক চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তারপর অস্ফুট স্বরে জিজ্ঞাসা করিল, পালাতে গিয়েই কপালটা কেটেছে তো? কপালে রক্তটা কাপড় দিয়া মুছিয়া অঘোর বলিল, বেটারা ঢিল ছুড়ল যে। রজনী হতাশভাবে বলিল, অমনি করেই তুই কোনদিন মরে যাবি। তা গেলেই বা কার কি, অঘোর দাসের জন্যে তিনকুলে কাঁদবার কেউ নেই। রজনী তখন কোনো কথা আর বলিল না। ঘণ্টাখানেক বাদে বিছানায় শুইয়া হঠাৎ অঘোরের গলায় হাত রাখিয়া রজনী বলিল, একটা কথা বলবো, রাখবি বল? নিদ্রাজড়িত অঘোর বলিল, কি? তুই আর চুরি করতে পাবিনি। ঘুমের ঘোরে আচ্ছা বলিয়া অঘোর পাশ ফিরিয়া শুইল। রজনী কিন্তু তাহাকে নিশ্চিন্তভাবে ঘুমাইতে দিল না। হাত ধরিয়া ঝাঁকানি দিয়া বলিল, ওরকম আচ্ছা বললে হবে না, তুই দিব্যি করে বল, কখনো আর চুরি করব না। কাঁচা ঘুম ভাঙায় অঘোর চটিয়া গিয়াছিল। বলিল, তবে কি ডাকাতি করে খাবো? না, তুই একটা কাজকর্ম দেখ। কাজকর্ম কে দেবে? তুই বাজে বকিসনি, ঘুমোতে দে। কিন্তু রজনী ছাড়িল না। আবার তাহার হাত ছাকানি দিয়া একটু কঠিন স্বরে বলিল, না, তোকে চুরি ছাড়তেই হবে, না হলে এখানে আর আসতে পাবি না। ও, তবেই তো আমার গোকুল অন্ধকার হয়ে যাবে বলিয়া অঘোর আবার পাশ ফিরিল। কিন্তু এবারে খানিক বাদে প্রথম কথা সেই কহিল। বলিল, কাজকর্ম পাওয়া কি এতই সোজা রে? আর তাছাড়া দলের লোকেরা ছাড়বে কেন? যদি বা একটা ভালো কাজ পাই, পুলিশ আর দলের লোকেরা পিছু লেগে অস্থির করে দেবে না? দল তুই ছেড়ে দিবি? এদেশে থাকতে তারার জো নেই। রজনী ইহার পর অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, তবে তুই এদেশ ছেড়ে চলে যা। অন্ধকারের মধ্যে অঘোরের হাস্যধ্বনি শোনা গেল। বলিল, তুই যাবি সঙ্গে? রজনী সত্যই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমি যাব কি করে? দুজনেই তাহার পর নীরব। অঘোর একবার খানিক বাদে রজনীকে ঠেলা দিয়া জিজ্ঞাসা করিল, ঘুমলি নাকি? না। তুই যেতে পারবি না কেন? রজনী হতাশ স্বরে বলিল, আমার এখানে কত দেনা,
বাড়িওয়ালির কাছে, কিস্তিদারের কাছে যেতে চাইলে তারা ছাড়বে কেন? হঠাৎ উৎসাহিত হইয়া অঘোর বলিল, আমি যদি সব দেনা শোধ করে দিই? কিন্তু রজনীর এ কথায় বিশ্বাস নাই। বলিল, সে অনেক টাকা, তুই পারবি কেন? অঘোর দাস ইচ্ছে করলে কি না পারে? তুই বল, তাহলে যাবি আমার সঙ্গে? তাহলে তোকে সত্যি কথাটা বলি, এ কাজে মাঝে মাঝে মাইরি ঘেন্না ধরে যায়। খালি সাবধান, খালি সাবধান, শুয়ে বসে একটু স্বস্তি নেই। চ, একেবারে দিল্লি আগ্রায় চলে যাব। রজনী কিন্তু তাহার উৎসাহে বাধা দিয়া বলিল, তুই কি করে টাকা জোগাড় করবি? এমনি চুরি করেই তো। সে আমার দরকার নেই। হাত বাড়াইয়া রজনীকে অন্ধকারে কাছে টানিয়া অঘোর বলিল, এই তোর গা ছুঁয়ে বলছি, এই শেষবার, ব্যাস, তারপর চুরি বিদ্যে খতম। পরদিন বিকেলবেলা অঘোর একটা প্রকাণ্ড তোরঙ্গ ঘাড়ে করিয়া আনিয়া রজনীর ঘরে ঢুকিল। রজনী বিস্ময়ে আনন্দে হাসিয়া বলিল, ও মা, বাক্স আনতে বলেছিলাম বলে ওই অত বড় একটা ঢাউস জিনিস আনতে হয়? ওর ভিতর শুবি নাকি? অঘোর মুখ টিপিয়া হাসিতে হাসিতে তোরঙ্গের তালা খুলিয়া ফেলিল। ভেতরের জিনিসপত্র দেখিয়া রজনী তো অবাক। অঘোর জামা কাপড় হইতে থালা গেলাস পর্যন্ত কত জিনিসই না কিনে আনিয়াছে। রজনী পরিহাস করিয়া বলিল, হিস, করেছিস কি? এত সাজ সরঞ্জাম কেন বলতো? বিয়ে করতে যাচ্ছি যে। মরণ আর কি, আধবুড়ো এমন চোয়ারের কাছে মেয়ে দেবে কে? বলিয়া রজনী হাসিতে লাগিল। অঘোর গম্ভীর হইয়া বলিল, না দেয় চুরি করে নেব। রজনীর হাসি তাহার পর আর থামিতে চাহে না। গ্লানির প্রগাঢ় অন্ধকারে যাহাদের অতীত লুপ্ত হইয়া গিয়াছে, বর্তমান যাহাদের ক্লেদপঙ্কিল, তাহারাও ঘর বাঁধিতে চায়। পৃথিবীর ভাগ্যবান নরনারীদের জীবনলীলার অনুকরণ করিতে তাহাদেরও সাধ যায়। ভাবি সংসার সম্বন্ধে দুইজনের ইতিমধ্যেই অনেক মধুর আলাপ হইয়া গিয়াছে। রজনী বলিয়াছে, যাচ্ছি বটে তোর সঙ্গে, কিন্তু সেখানে যা খুশি করবি আর আমি মুখ বুঝে তাই সইব, তা মনে করিস নে যেন। রজনী তেমন মেয়ে নয়, অত নেশা ভাঙ করা তোর চলবে না। অঘোর বলিয়াছে, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, কিন্তু আমিও লোক বড় ভালো নয়, বুঝেছিস? এখানে যা করিস করিস, সেখানে কিন্তু একটু বেচাল দেখলে আর আস্ত রাখবো না। সেই রাত্রে অঘোর আবার বাহির হইল। আর 20টা টাকা হইলেই রজনীর ঋণ সমস্ত শোধ হইয়া তাহাদের সব খরচ কুলাইয়া যায়। অঘোর তাহাদের বিদেশ যাওয়ার উপকরণ স্বরূপ অকারণে অনেকগুলা বাজে জিনিস কিনিয়া পয়সা নষ্ট করিয়াছে। রজনী সেইগুলাই বেচিয়া টাকা জোগাড় করিবার কথা বলিয়াছিল। অঘোরের আর নিজেকে বিপন্ন করিয়া কাজ নাই, কিন্তু অঘোর সে কথায় হাসিয়াছে মাত্র। বলিয়াছে, অঘোর দাস জিনিস বিলিয়ে দেয়, বেচে না, বুঝেছিস? তুই বাধা ছাদা করে সব ঠিক করে বসে থাক দেখি, কাল ভোরের গাড়িতেই কলকাতাকে কলা দেখিয়ে চলে যাব। আদালতে কাজের চাপ সেদিন অত্যন্ত বেশি। ম্যাজিস্ট্রেটের সামনে কোর্ট ইন্সপেক্টর কোনো মতে পূজার ঠাট্টুকু বজায় রাখিয়া বলির পর বলি শেষ করিয়া চলিতেছে। ছোটখাটো অপরাধের বিচার রায় দিতে বিলম্ব হইবারও কারণ নাই। অনেকগুলি অপরাধীর বিচার হইয়া যাইবার পর একজন আসামি হঠাৎ কাঠগড়ায় উঠিয়া বিষম গোলমাল শুরু করিয়া দিল। বুড়ো মদ্য, ছাড়া পাইবার জন্য তাহার মিনতি ও শিশুর মতো কান্না দেখিয়া আদালতের লোকের পক্ষে হাসি সম্বরণ করা কঠিন।
বিচারক নামটা ভালো করিয়া শুনিতে পান নাই। জিজ্ঞাসা করিতেই কোর্ট ইন্সপেক্টর গড়গড় করিয়া যাহা বলিয়া গেল তাহার অর্থ এই যে আসামির নাম অঘোর দাস, লোকটা দাগি চোর, ইতিপূর্বে 12-5 জেল খাটিয়াছে এবং সেদিন আবার চুরি করিতে গিয়া ধরা পড়িয়াছে ইত্যাদি। আসামি তখন কাঠগড়া হইতে 2 হাত জড়ো করিয়া কাতরভাবে কাঁদিতে কাঁদিতে বলিতেছিল, হুজুর ধর্মাবতার তাহাকে যেন এই বারটি মাপ করেন। সে চুরি করিবার চেষ্টা করিয়াছে, কিন্তু কিছুই লইতে পারে নাই। সে হুজুরের পা ছুঁইয়া ও ঈশ্বর সাক্ষী করিয়া শপথ করিতেছে যে সত্যই আর সে এমন কাজ করিবে না, সত্যই সে পদ ছাড়িয়া দিতে চায়। এবার জেল হইলে তাহার সর্বনাশ হইয়া যাইবে। কোর্ট ইন্সপেক্টর তাহাকে ধমক দিলেন। পুলিশ প্রহরী একটা রুলের গুঁতা দিল, কিন্তু লোকটা নাছোড় বান্দা। চোখের জল মুছিতে মুছিতে একই কথা সে বারবার বলিতে লাগিল। লোকটার কান্না একটু অসাধারণ হইলেও এই ধরনের বদমাইশির সহিত বিচারকের পূর্বেই পরিচয় হইয়াছে। কোর্ট ইন্সপেক্টরের বক্তব্য শেষ হইবার পর তিনি রায় দিলেন। ইন্সপেক্টর তাহা অনুবাদ করিয়া অঘোর দাসকে জানাইল। 5 বৎসর তাহার জেল হইয়াছে। অঘোর দাস খানিকটা স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর সে যে কাণ্ড করিয়া বসিল তাহা একেবারে অদ্ভুত। দেখা গেল হঠাৎ কাঠগোড়া হইতে হুঙ্কার দিয়া লাফ মারিয়া উঠিয়া বিচারককে সে আক্রমণ করিয়াছে। পুলিশ প্রহরী ও কোর্ট ইন্সপেক্টর সেই মুহূর্তে তৎপর হইয়া তাহাকে ধরিয়া না ফেরিলে কি যে কেলেঙ্কারি হইত কে জানে। তারপর তাহারা তাহাকে পিছমোড়া করিয়া ধরিয়া রুলের গুঁতা দিয়া আবার কাঠগড়ায় আনিয়া ফেলিল। সে উন্মত্তের মতো তাহাদের হাত হইতে মুক্ত হইবার বৃথা চেষ্টা করিতে করিতে তখনও গড়জাইতেছে। বিচারক বয়সে নবীন এবং সত্যিই ভালো লোক। তাহার হৃদয় মন এখনো কঠিন হইয়া উঠে নাই। বিচার জিনিসটা এখনো তাহার কাছে শুষ্ক আইনের প্রয়োগ কৌশল মাত্র নয়। আসামির পেছনে রক্তমাংসের মানুষ আছে, ইহা এখনো তাহার স্মরণ থাকে। লোকটার অস্বাভাবিক কান্নার পর এই প্রকার আকস্মিক উত্তেজনায় তিনি একটু অবাক হইয়া গিয়াছিলেন। মনে হইতেছিল লোকটার এই অদ্ভুত ব্যবহারের গূঢ় কোনো অর্থ থাকিতেও পারে। বিচারককে আক্রমণের অপরাধে আসামির নূতন করিয়া বিচার হইল। বিচারক মহাশয় এবারে শাস্তি যথাসম্ভব লঘু করিয়া তো দিলেনই, মনে মনে সংকল্প করিলেন তাহার সম্বন্ধে কর্মচারীকে দিয়া ভালো করিয়া পরে খোঁজ লইবেন। বিচারক মহাশয় অবশ্য নানা কাজের চাপে সে কথা ভুলিয়া গিয়াছেন। তাহারই বা দোষ কি? অঘোর দাস এখনো জেলে পচিতেছে। নিরবচ্ছিন্ন বর্ষার রাতে এখনো নিশ্চয় কলকাতার একটি কর্দমাক্ত নোংরা ও কুৎসিত পথের ধারে কেরাসিনের ডিবিয়ায় ম্লান আলো দেখা যায়। ডিবিয়ার ধূমবহুল শিখাকে শীর্ণ হাতে সযত্নে বৃষ্টির ঝাপটা হইতে আড়াল করিয়া গভীর রাত্রি পর্যন্ত এখনো নিশ্চয় বিগত যৌবনা রূপহীনা রজনী এক রাত্রের অতিথির জন্য হতাশ নয়নে পথের দিকে চাহিয়া প্রতীক্ষা করে। শেষ হলো আমার আজকের গল্প, প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে। কেমন লাগলো আমার আজকের এই গল্পটি তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো গল্প আমার কণ্ঠে শোনার ইচ্ছে থাকে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রিয় গল্পগুলি আপনাদের সামনে উপস্থাপন করার। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো চরিত্র নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।